বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে, মানে আপনি যেহেতু হাসতে, আপনি যেহেতু তারা আপনি রাজনীতিকে হাসতে পারেন। কলুষিত করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন। মানে মানে এটা আমাদের দর্শকদের মতামত। মোহাম্মদ মালাওয়াইকি খুব ব্রিফলি এটাকে এরকম বলেছেন যে রাশেদ ভাই বলছেন স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দল, এটা অত্যন্ত লজ্জার। মরহুম বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী 2 জনকে মন্ত্রী দিয়েছিলেন, সেটাকে অন্তত গৌরবের নাকি? রাশেদের কাছে প্রশ্ন আমি মালয়েশিয়া থেকে। আপনি যদি ওই ঢিল পাটকেল থেকে শুরু করে আপনি যেসব বক্তব্য দেন সেই সব বক্তব্য একটু বলেন। কিন্তু আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো রাশেদ, আমরা যদি একটু ব্রিফলি বলতে চেষ্টা করি। জনাব খান। দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে রাজনৈতিক জোটে ছিল এবং একসাথে নির্বাচন করেছে, সেই সময় জামাত ইসলামকে মানুষ মজলুম হিসেবেই জানতো। এবং এখনকার জামাতের নেতৃবৃন্দের বক্তব্য এবং সেই সময়কার নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। গণ অভ্যুত্থানের পরে জামাতের আমির তিনি শুরুতেই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। আচ্ছা, বিএনপি যদি গণ অভ্যুত্থানের পর পর স্বৈরাচার হয়ে যায়, তার মানে কি? তার মানে বিএনপি আগে স্বৈরাচার ছিল? আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম বিএনপিকে যদি স্বৈরাচার মনে করে তাহলে বিএনপির সাথে কেন জোট করেছিল এবং কেন এইভাবে আসলে মন্ত্রিত্বের ভাগাভাগি বা সরকারের ভাগাভাগি করেছিল? আমি এটি আসলে বোঝাতে চাই যে যে সময় আসলে বিএনপির সাথে জোটে ছিল তাদের আচরণ, বা যে সময় আসলে তারা অপোজিশনে ছিল বিএনপির সাথে তাদের বক্তব্য, কথাবার্তা আর বর্তমানের কথাবার্তা, আচরণ আমার কাছে একরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান বিরোধী দল, এবং এই প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনি যে সময় আসলে অপোজিশনে থাকবেন সেই সময় আপনি জালিম হয়ে যাবেন। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রেই আমার ভিন্নতা মনে হচ্ছে। দেখেন, তাদের এমপিদের নানান ধরনের কেলেঙ্কারি, অপকর্ম, এমপিদের কেলেঙ্কারি তাদের প্রসঙ্গে ছাত্র সংগঠন। এমপিদের কেলেঙ্কারি প্রসঙ্গে একটু আমরা পরে আসি। এটা যার যার ব্যক্তি, মানে মানে ওইটা নিয়ে আমরা আপনি এটা বলতেছিলেন যে জামায়াত যখন মজলুম ছিল তখন জামায়াতের কথা ছিল একরকম। এখন জামায়াত 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিল জামায়াতের থেকে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি হয়েছে তারপরে, তো হঠাৎ করে জামায়াত জালিম হইল কেমনে? মানে এবং আপনি শফিকুর রহমানের কথা বলছেন যে শফিকুর রহমান বলেছিল যে এক স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচার। শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই। তাহলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? মানে আমার যদি মানে নাম না নিয়ে কেউ বলেন যে মানে আপনারা নিজের কাছে, মানে তো এটা কলা খাইনার মতো হইল। আচ্ছা, শোনেন, সবসময় নাম বলা লাগে না। অনেক সময় বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কাকে বোঝাচ্ছেন। এবং এই যে নাম নেননি, তারপরে আবার নাম নিয়েছেন। তিনি তার একটা বাক্যে নাম নেননি, পরবর্তী বাক্যে তিনি ওই দলের নেতার নাম নিয়েছেন বা দলের নাম নিয়েছেন। আপনি হয়তো জাস্ট অতটুকু বক্তব্য শুনেছেন, পরের বক্তব্য হয়তো শোনেননি। সিরিয়াসলি আমি ওই বক্তব্যটার মধ্যে আমি বিএনপি বলতে শুনি নাই। মানে উনি বলছেন তখন শোনেন নাই, পরে বলছেন, মানে একই বক্তব্যে না, আমি বলছি যে এখন তো শুনতেছেন। এখন শুনতেছি, রাইট, এখন তো শুনছেন, হ্যাঁ, তারপরে তো শুনেছেন। তার মানে কি? তার মানে ওই সময় তিনি কাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, তার পরের বক্তব্য যদি আপনি শোনেন আপনি তো তখনই বুঝছিলেন। আমি তো এখন বুঝলাম, আপনি তখন বুঝলেন। আমি কেন না, তখন আমি কেন বুঝবো না? আমি রাজনীতি করি না, আপনি তো সাংবাদিক, তাই না? আপনি অনেক কিছু, আপনার প্রফেশনালিজম, আপনি অনেক কিছু আগে বোঝেন, আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, আমাকে তো এই লাইনে কাজ করতে হয়। আপনি মনে করতেছেন যে এখন বিরোধী দল হিসেবে, জামাত ইসলামের বিরোধী দল হিসেবে এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতো সেটা লজ্জার ছিল না বেগম জিয়ার সময়? ওইটাই যদি একটু ব্যাখ্যা করতেন। ঠিক, আমার প্রশ্ন তো সেটি যে আপনি যেহেতু বিএনপির সাথে জোটে ছিলেন, তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আপনার যে ধরনের বক্তব্য থাকা উচিত, আমরা তো সেই বক্তব্য আমরা লক্ষ্য করছি না। আপনি মনে করলেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন। জামাত ইসলামের একটা বিশেষ সুবিধা আছে, জামাত ইসলামী সবার সঙ্গে থাকতে পারে। আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে এর সাথে সাথে চলে যেতে পারে, আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করতে পারে। জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামাত ইসলামী
ইসলামের কথাই হইতেছে না এখানে। এখানে কথা হইতেছে হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামাতে ইসলামীর সঙ্গে করা হইতেছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হইতেছে সেইটা ঠিক আছে কিনা। আপনি না, এখন আপনি তো মানে এখন যেটা করা হইতেছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এইটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল। না, আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ আমি সেটা নিয়ে কথা বলছি। জামাতের অতীতের আচরণ বক্তব্য সেটি নিয়ে তো আমি বলতেছেন তো? সমালোচনা করছি না, কথা বলছি না। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, প্রতিদিন পতনের হুমকি, এমনকি এই যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা মানে জামাতের মুখপাত্র বানিয়ে প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা বিএনপির মন্ত্রী আছে তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ, সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে মানে আপনি যেহেতু হাসতে- যেহেতু আপনি- তারা আপনি রাজনীতিকে হাসতে কলুষিত পারেন। করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের না, ঘা মেরে তুই ডাবল- বাঁচা। না, ডাবল কলুষিত না। দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, কিচ্ছু হ্যাঁ, হয় না এসব একের পর কটাক্ষ এক করলে, সমালোচনা। কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা না, যদি কিচ্ছু যা হয় যায় না, কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় আচ্ছা, না যে বক্তব্য আচ্ছা, মানে আমি আপনি আপনাকে- কটাক্ষ করতেছেন। আচ্ছা, আপনি আমারে আচ্ছা, আমি কটাক্ষ আপনাকে করেন, বলি। আপনি আমারে কটাক্ষ আচ্ছা, করেন, আমি আপনাকে বলি, আপনি আমারে আপনি কটাক্ষ আপনার করেন, কোনো একটা অসুবিধা নেই। প্রোগ্রামে আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে আনতে চেয়েছিলেন। তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই আওয়ামী লীগের কোনো নেতাকে বা শেখ হাসিনাকে আপনি কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। না, আমি এরপরে বলছিলাম যে আমি আপনার শেখ নিয়ে হাসিনাকে বাংলাদেশে, ইন্টারভিউ করতে চাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি দেয়, এরপরে কিন্তু আপনি সেটা আর করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো আপনি করব। না, আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আছে। আমি কোনো পোস্ট আপনি করি নাই, কিন্তু আমার কোনো সোশ্যাল মিডিয়ামে পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার জি, মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ না, মাই আমি সেটাই অ্যানসার। বলছি। এরপরে আচ্ছা, আমি আর আমি কোই সেটাই বলছি। ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ না, হাসিনা আমি এখন বলছি, ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব। না, আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল, সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তার পরের আমার দিন কাছে আবার মনে বলছি, হচ্ছে তারপরের দিন আবার বলছি, টেক ইট ব্যাক, আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে না, এমন আমি কোন সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে না এখন। ঠিক ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা, বা আমার কাছে মনে হয় এখনো তো তাই বললাম, আমি এখনো তো তাই বললাম। আমার হয় কি, মানে ঘটনা কিন্তু হইতেছে আপনি যে করেননি, কিন্তু আপনি এই কি- রিস্কটা নেননি। কি রিস্ক? আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব। আমি 2 সপ্তাহ আচ্ছা। পরে বাংলাদেশে আসবো রে ভাই, শেখ হাসিনা ইন্টারভিউ যে করব, এইটা বইলা আমি আবারও বলতেছি আমি শেখ হাসিনা ইন্টারভিউ করব। এখন আমার জেল দিয়ে দেন, শোনেন, না, জেল দেওয়ার প্রসঙ্গ না, অথবা আমি just, অথবা অথবা মাফ করেন। আমাকে যে প্রশ্ন করলেন, হ্যাঁ। আপনার বিষয়ে ওই সময় যেটি হয়েছিল আমিও তো দেখেছি, যে কারণে আমি ওই প্রসঙ্গটা আনলাম। যে দেখেন, বাংলাদেশে যেটি হয়, কন্টিনিউয়াসলি নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা কন্টিনিউয়াসলি বিএনপিকে নানান ভাষায় গালিগালাজ করছে, কটাক্ষ করছে। সেই জায়গা থেকে তারা যে ভাষায় কথা বলছে, আমরা তো ওইটার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি যে তারা আসলে এইভাবে রাজনীতিকে আসলে নষ্ট করতেছে, নোংরামি ফেয়ার এনাফ, করতেছে। ফেয়ার এনাফ, আপনার এটা পজিশন হতে পারে, কিন্তু আমরা মনে করি যে একটা জায়গার থেকে যেটাকে আপনি কলুষিত বলতেছেন, সেই কলুষিতর জবাব যদি আপনি কলুষ দিয়েই দেন, এটা দূর হবে কিনা সেইটা ভাইবা না, না, এটা তো কাউন্টার দিয়ে, আমি তো এটা সেটাই। পাল্টা ব্যাখ্যা দিয়ে, যেমন হ্যাঁ, যেমন দেখেন, যে সময় আসলে বিএনপি সম্পর্কে জামাত ইসলাম নানান ধরনের
মানে বক্তব্য দিচ্ছে, যেমন বিএনপি নাকি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নিয়ে প্রতারণা করছে, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা বিএনপিকে আবার গণভোটের হুমকি দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলছে, একদিনে পতন ঘটিয়ে দিবে, 7 দিনে পতন ঘটিয়ে দিবে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে। এই বক্তব্যগুলো আপনিও শুনেছেন। তো সেই জায়গায় জামাত ইসলামের যে মুনাফিকি, প্রতারণা, ভণ্ডামি, সেগুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করছি, যে যেখানে যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, গণভোটের অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, এবং সেটা ব্যাখ্যার সহিত যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে, এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে, বিএনপি ব্যাখ্যা তো চাইলে আপনি দিতেই পারবেন। সেই ব্যাখ্যাই তো, সেই ব্যাখ্যা যদি না, সেই ব্যাখ্যা শোনেন, আমি আপনাকে বলি, যেমন নিউজ 24 এর একটি টকশোতে আমাকে লাগাতার ব্যারিস্টার শাহরিয়ার কবির রয়্যাল এজেন্ট বলছে 3 মিনিট ধরে। আমি কিন্তু হাসতেছি, আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি, তো তিনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রয়্যাল এজেন্ট বলেই যাচ্ছেন, যেখানে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন নুরুল হক নূরসহ আমরা করেছিলাম, এবং সেই সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে যদি ওই ব্যক্তি আমাকে বারবার রয়্যাল এজেন্ট বলেন, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছি, আপনি এটা কিভাবে বন্ধ করলেন? তখন তো স্বাভাবিকভাবে আমি কত সময় নিজেকে কন্ট্রোল করব, তখন আমি তাকে কিন্তু কাউন্টার দিয়েছি, এবং আমাকে তখন আমার যেরকম যে শারীরিক ভাষা ব্যবহার করে কাউন্টার দিয়েছেন সেটা খুব ডিসেন্ট হয়েছে। না, শারীরিক ভাষা না, তিনি আমাকে আমি দেখতেছিলাম যে আপনি আঙ্গুল তুলে তুলে কথা বলতেছেন। আমি বলতেছি না, উনি তো থামতেছে না, উনি আমাকে রয়্যাল এজেন্ট বলতেছে, তখন আমি তাকে বলছি আমি এটা নিয়ে আমি বললাম, আপনি বলেন, আমি যদি ওই সময় তাকে না থামাতাম, হ্যাঁ